প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290, আহত 500-রও বেশি, আরও 2টি বিস্ফোরণ ও শক্তিশালী বোমা উদ্ধার। শ্রীলঙ্কা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি শিশু জায়ান নিহত, মরদেহ ঢাকায় আনা হবে মঙ্গলবার। শ্রীলঙ্কায় হামলার ঘটনায় বাড়তি সতর্কতা হিসেবে দেশের সব উপাসনালয়ের নিরাপত্তা জোরদার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ। ব্রুনাই সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক, কৃষি ও এলএনজি সরবরাহ সহ 6টি সমঝোতা স্মারক সই। এবং নুসরাত ছাড়াও সিরাজউদ্দৌলা যৌন নিপীড়নের শিকার হয়েছিল আরও মাদ্রাসা ছাত্রী, প্রমাণ পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। শ্রীলঙ্কায় রোববার সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290 দাঁড়িয়েছে। আহত 500-রও বেশি মানুষ। নিহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি 8 বছরের শিশু জায়ান চৌধুরী রয়েছেন। আহত হয়েছেন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। শ্রীলঙ্কায় সোমবারও 2টি বিস্ফোরণ হয়েছে। 23শে এপ্রিল দেশটিতে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। কলম্বোর সেন্ট অ্যান্টনিও গির্জার কাছে সোমবার আরও 2টি বিস্ফোরণ হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের পর রোববার গত 1 দশকের মধ্যে সবচেয়ে বড় হামলায় দেশজুড়ে আতঙ্কের ছাপ। সারা দেশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিস্ফোরণে বিধ্বস্ত গির্জাগুলোর বেঞ্চ আর যিশুর ভাস্কর্যে এখনও লেগে আছে রক্তের দাগ। নিহতের সংখ্যা বেড়ে চলেছে। হাসপাতালগুলোতে আহতদের আহাজারি। রোববার ইস্টার সানডের প্রার্থনার সময় 2 দফায় 3টি গির্জা ও 4টি হোটেল সহ 8 জায়গায় বোমা হামলার পর সন্ধ্যা থেকে পুরো শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছিল। সোমবার সকালে তুলে নিয়ে আবারও রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে দেশটির পুঁজিবাজার। শ্রীলঙ্কার বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে শক্তিশালী বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন দেশের জনগণকে নিরাপদ রাখতে সরকার সব ধরনের সতর্কতা অবলম্বন করছে বলে জানিয়েছেন। আরও বড় হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এই ঘটনাকে বিশ্ব মানবতার জন্য অমানবিক বলেছেন। জাতিসংঘ, ইউরোপীয় কমিশন সহ বিশ্ব নেতারা এ হামলার নিন্দা জানিয়েছে। নিহতদের স্মরণে প্যারিসের আইফেল টাওয়ারের সব বাতি বেশ কিছু সময় বন্ধ রাখা হয়েছিল। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। শ্রীলঙ্কার প্রশাসনের ধারণায় রোববার ভয়াবহ সিরিজ বোমা হামলা চালিয়েছে ন্যাশনাল তাওহিদ জামায়াত নামের একটি ইসলামিক জঙ্গি সংগঠন। হামলার জন্য সংগঠনটি আন্তর্জাতিক সহায়তা পেয়েছে বলেও বিশ্বাস করেন লঙ্কান সরকার। তদন্ত কাজে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। হামলার ব্যাপারে সতর্ক করে 2 সপ্তাহ আগে শ্রীলঙ্কার গোয়েন্দা প্রধান চিঠি দিলেও তার ব্যাপারে কিছুই জানতেন না লঙ্কান প্রধানমন্ত্রী। এই ঘটনায় এখন পর্যন্ত 24 জনকে আটক করেছে পুলিশ। নাফিস, ইফতেখারের রিপোর্ট। শান্তা মায়াদুন্নে শ্রীলঙ্কার তারকা রন্ধনবিদ রোববার সকালে হোটেল শাংরিলার নাস্তার টেবিল থেকে মা শান্তার সাথে একটি ছবি পোস্ট করেন মেয়ে নিসঙ্গ মায়াদুন্নে। এর কিছু পরেই ভয়াবহ বিস্ফোরণ। নিহত হন মা মেয়ে দুজনই। একইভাবে মৃত্যু হয়েছে ড্যানিশ ধনকুবের আন্দ্রেস হোলস পোফসনের 3 সন্তানের। কলম্বোয় হামলার শিকার গির্জা আর হোটেলগুলোতে আসা এই মানুষেরা এখন অন্তিম যাত্রার অপেক্ষায়। 25 বছরের গৃহযুদ্ধের পর 1 দশক তুলনামূলক শান্ত ছিল শ্রীলঙ্কা। তবে রোববারের হামলা আবারও নাড়িয়ে দিয়েছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিকে। হামলার জন্য স্থানীয় ইসলামিক জঙ্গি সংগঠন ন্যাশনাল তৌহিদ জামায়াতকে দায়ী করেছে শ্রীলঙ্কার প্রশাসন। লঙ্কান স্বাস্থ্যমন্ত্রী রাজিতা সেনারত্নের দাবি, আন্তর্জাতিক সহায়তা ছাড়া এত বড় ও সংঘবদ্ধ হামলা চালানো সম্ভব নয়।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা জানিয়েছেন, আন্তর্জাতিক সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখতে বিশ্বের অন্যান্য দেশের সহায়তা নেওয়া হবে। ন্যাশনাল তৌফিক জামান, this is a local organization, but we don't know whether they have been linked to the outside. হামলার 10 দিন আগে শ্রীলঙ্কার পুলিশ প্রধান রিপোর্ট দিয়েছিলেন ন্যাশনাল তৌহিদ জামায়াত চার্চে হামলা চালাতে পারে। 14 দিন আগে চিঠি দিয়েছিলেন গোয়েন্দা প্রধানও। এসবের কিছুই জানানো হয়নি লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে। তারপরও একে গোয়েন্দা ব্যর্থতা বলতে নারাজ প্রতিরক্ষামন্ত্রী হেমাসারি ফার্নান্দো। রোববার প্রায় একই সময়ে চালানো প্রথম 6টি হামলায় 7 জন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল বলে বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার একজন অপরাধ বিশেষজ্ঞ। হামলাকারীদের ফেলে যাওয়া বোমা তৈরিতে ব্যবহৃত 87টি ডেটোনেটর একটি বাস টার্মিনাল থেকে উদ্ধার করেছে পুলিশ। নাফিস ইফতেখার, চ্যানেল আই। শ্রীলঙ্কার হোটেলে বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরী নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব আনুষ্ঠানিকতা শেষে জায়ান চৌধুরীর মরদেহ বুধবার ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। মা, বাবা আর ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল 8 বছরের শিশু জায়ান চৌধুরী, কিন্তু শ্রীলঙ্কায় গতকালের সিরিজ বোমা হামলায় কেড়ে নিল জায়ানের প্রাণ। হোটেল সাংগ্রিলায় বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে সকালে নাস্তা করতে গিয়েছিল জায়ান। হামলার ঘটনায় গুরুতর আহত হন জায়ানের বাবা। মর্মান্তিক এই ঘটনায় সহমর্মিতা ও সমবেদনা জানাতে শেখ সেলিমের বাসায় ছুটে আসেন সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের নেতা কর্মী সহ স্বজনরা। সব আনুষ্ঠানিকতা শেষ করে জায়ান চৌধুরীর মরদেহ দ্রুত দেশে ফিরে আনা হবে। বাজেভাবে দুইটা পায়ে খুব বাজেভাবে 15 দিন ডাক্তার বলছে 15 দিন ওনারে মুভ করানো যাবে না। মিটিংয়ে উনি নিজেই অ্যানাউন্স করছেন, বলছেন দূতাবাস থেকে খবর সবসময় আসতেছে। এখন পারিবারিকভাবে তারা অপেক্ষা করছে যে শ্রীলঙ্কা থেকে আমাদের মিশন থেকে হাই কমিশনার যখন যেভাবে সেখানকার সরকারের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো শেষ করে যখন জায়ানের লাশটা দেশে ফিরে, তারপরে পরিবার সিদ্ধান্ত দেবে যে কোথায় কখন কিভাবে তার পরবর্তী কার্যক্রমগুলো অর্থাৎ জানাজা বা দাফন হবে। এই শোকের সমবেদনা জানানোর ভাষা আমাদের কারোই নাই, এবং আমরা খুব গভীরভাবে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘৃণা করি এবং এতে প্রতিবাদ জানাই। শেখ সেলিমের মেয়ে সোনিয়া এবং তার বড় ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে নিরাপদে আছেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর রাজধানী ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ ও গোয়েন্দারা। বিশেষ বাহিনী সোয়াটকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশে শ্রীলঙ্কার মতো হামলার আশঙ্কা নেই। এনামুল কবির রূপমের রিপোর্ট। শ্রীলঙ্কায় কয়েকটি গির্জা ও 5 তারা হোটেলে সিরিজ বোমা হামলার পর রাজধানীর গির্জাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। একজন অস্ত্রধারী আনসার সদস্যের জায়গায় এখন নিরাপত্তা দায়িত্বে অন্তত 4 পুলিশ সদস্য। বাংলাদেশের জন্য এরকম কোনো রকম ভাবে না হইতে পারে, আল্লাহর কাছে আমরা সেই দোয়াটাই করি, নিরাপত্তার জন্য থাকে। আমরাও প্রার্থনা করি আমাদের দিকে যেন না পৌঁছে। রাজধানীর কূটনীতিক পাড়ায় কোনো রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রেখেছে পুলিশ। পথে পথে বাড়তি নিরাপত্তা। এটা একটা ডিটারেন্স ইফেক্টও তৈরি করে এবং সব কিছু মিলে একটা কনফিডেন্সও তৈরি করে যে এখানে পুলিশের উপস্থিতি আছে, সবাই পুলিশের ভিজিবিলিটি দেখতে পাচ্ছে। এই জন্য আমরা কখনো নির্দিষ্ট জায়গায় এবং কখনো র্যান্ডমলি আমরা চেকপোস্টগুলো করে থাকি। শ্রীলঙ্কায় হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর নানা আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় সমবেদনা জানাতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এই ধরনের ঘটনা ঘটতে পারে এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে নেই। আমাদের নিরাপত্তা বাহিনী, এই দেশের জনগণ এই ধরনের জঙ্গিবাদ, এই ধরনের সন্ত্রাসবাদকে পছন্দ করে না, আশ্রয় প্রশ্রয় দেয় না, এই নীতিতে বিশ্বাস করে না বলেই আমাদের দেশ মোটামুটি শান্ত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনায় চলছে গোয়েন্দা নজরদারি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশ নিয়ে একটি অর্থনৈতিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে বৈঠকে এই প্রস্তাব পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্তনে আসিয়ানের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্রুনাইয়ের সুলতানের সহযোগিতাও চান তিনি। দ্বিপাক্ষিক বৈঠকে 6টি সমঝোতা স্মারক সই করেছেন বাংলাদেশ ও ব্রুনাইয়ের প্রধানমন্ত্রী। পরে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পান্থ রহমান জানিয়েছেন বিস্তারিত। সোমবার সকাল 11টায় ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সরকারি বাসভবন স্তানা নুরুল ইমানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানাতে দেশটির রাষ্ট্রীয় প্রথা ভেঙে প্রাসাদের করিডোরে এসে তাকে স্বাগত জানান সুলতান হাসান আল বলকিয়া এবং ক্রাউন প্রিন্স আল মুহতাদি বিল্লাহ বলকিয়া। প্রাসাদের চেরাদি লায়লা কেঞ্চানায় সুলতান বলকিয়া ও রাজপরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সুলতান হাসান আল বলকিয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে কথা উঠলে এর স্থায়ী সমাধান চান ব্রুনাইয়ের সুলতান। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, এজন্য আন্তর্জাতিক মহলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনের কথা বলেছেন সুলতান। বৈঠকে টানা তৃতীয়বার সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ব্রুনাই সুলতান বলেন, এটা দেশের আর্থসামাজিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে জনগণের রায়। বৈঠক শেষে দুদেশের শীর্ষ নেতার উপস্থিতিতে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ, জ্বালানি খাতে 6টি সমঝোতা স্মারক সই করেন মন্ত্রীরা। এর বাইরে দুদেশের মধ্যে কূটনৈতিক ও সরকারি পর্যায়ে কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের ঐক্যমত সহ একটি কূটনৈতিক নোট বিনিময় হয়। বিকেলে হোটেল এম্পায়ার অ্যান্ড কান্ট্রি ক্লাবে আয়োজিত বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে উদার বৈদেশিক বিনিয়োগ সুবিধাগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। পান্থ রহমান, চ্যানেল আই। নুসরাত ছাড়াও আরও কয়েকজন মাদ্রাসা ছাত্রী অধ্যক্ষ সিরাজউদ্দৌলা যৌন নিপীড়নের শিকার হয়েছিল বলে পুলিশের তদন্ত কমিটি তদন্তে প্রমাণ মিলেছে। কমিটির সদস্যরা মনে করছেন মাদ্রাসা গভর্নিং বডি আগের বিষয়গুলো আমলে নিলে হত্যার মতো ঘটনা এড়ানো যেত। এনামুল কবির রূপমের রিপোর্ট। যৌন নিপীড়নের মামলায় কারাগারে গেলেও জেলে বসেই নুসরাতকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেন ফেনীর সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এ ঘটনায় থানার ওসিকে বদলির পর আর কোনো পুলিশ সদস্যের দায়িত্বহীনতা আছে কিনা খতিয়ে দেখতে একজন ডিআইজিকে প্রধান করে তদন্ত কমিটি করে পুলিশ হেডকোয়ার্টার। সরেজমিন তদন্তে উঠে আসে অনেক তথ্য। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ইনি শুধু নুসরাতের ঘটনাটি না, এর আগেও অনেক ছাত্রীর সঙ্গে একই ধরনের ঘটনা করেছেন। বিশেষ করে নুসরাতের এক ঘনিষ্ঠ বান্ধবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল 6 মাস আগে। সেই ঘটনাটিও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সহ সকলকে জানিয়েছিলেন লিখিত আকারে ভিকটিমের বাবা। কিন্তু এইসব অভিযোগের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমরা জানতে পারিনি। ওই অভিযোগগুলোর যদি সময়োচিত ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে হয়তো নুসরাতের দুঃখজনক ঘটনাটি নাও ঘটতে পারত। তদন্তে গিয়ে গ্রহণ করা সাক্ষ্যগুলো এখন মিলিয়ে দেখছে পুলিশের তদন্ত কমিটি। আমরা 17-18 জন সাক্ষ্যের সাক্ষ্য নিয়েছি পুলিশ সদস্য ছাড়া। আনুষঙ্গিক ডকুমেন্ট যেগুলি সেগুলিও আমাদের রেকর্ডে নিয়েছি। এখন কিছু কিছু আরও করবোরেটিভ এভিডেন্স আমরা কালেক্ট করার চেষ্টা করছি। মামলা দায়েরের আগে ও পরে শ্লীলতাহানির অভিযোগ করার সময় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও থানার ওসি তাদের সাথে দুর্ব্যবহার করেন বলেও জানিয়েছেন নিহত নুসরাতের মা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্যারোলে নয় বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিলে এমপি হিসেবে শপথ নেওয়ার ব্যাপারে ভাবতে পারেন বলে জানিয়েছেন বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা। তবে দলের সিনিয়র নেতারা বলছেন, এবারে জাতীয় নির্বাচনে কেউই ভোটে নির্বাচিত হয়নি, তাই সংসদে যাওয়ার প্রশ্নই আসে না। রাহুল রায় রিপোর্ট। একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের আসন মেলে মাত্র 7টি। ভোটের রাতেই ভোট বর্জন করে ঐক্যফ্রন্ট। নির্বাচিতদের সংসদে না যাওয়ার কথাও বলে আসছিলেন ফ্রন্ট নেতারা। কিন্তু এরই মধ্যে গণফোরামের মোকাব্বির খান ও সুলতান মনসুর আহমেদ শপথ নিয়েছেন।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির ৫ নির্বাচিতরা কি করবেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির উপর নির্ভর করছে তাদের সংসদে যাওয়া না যাওয়া, এমন গল্পও শোনা যাচ্ছে। নো প্যারেল, আমরা চাই যদি নেত্রীকে স্বাভাবিক জামিনে বেল দেওয়া হয় এবং উনি উন্মুক্ত পরিবেশে আসে, তাহলে বিষয়টা আমরা সক্রিয়ভাবে ভেবে দেখব সংসদে যাওয়ার বিষয়ে। আর সরকার যদি এটা না করে আর দল যদি আমাদেরকে সিদ্ধান্ত না দেয়, তাহলে আমরা সংসদে যাব না। সংসদে যাওয়ার পক্ষে তখনই যাওয়া সম্ভব যদি সরকার একটু নমনীয় হয়, আমাদের নেত্রীকে মুক্ত দেয়, তাহলে আমরা এই বিষয়টি নিয়ে খুব সক্রিয়ভাবে ভাববো এবং আমরা সেই বিষয়টা চিন্তা ভাবনা করব। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাকচ করে দিলেন। যেখানে কোনো নির্বাচন হয়নি, জনগণ ভোট দেয় নাই, তাদের প্রতিনিধি নির্বাচিত করে নাই, সেখানে সেই সংসদে যাওয়ার তো আলোচনায় আসতে পারে না, যাওয়া তো দূরের কথা। এখানে বেগম জিয়ার মুক্তির সাথে এটার তো কোনো সম্পর্ক নাই। নির্বাচন হলে তো সঙ্গে এমনি যেত, সেটা বেগম জিয়ার মুক্তির সাথে কোনো সম্পর্কিত হতো, কোনো বিষয় তো না। আমির খসরু জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নিলে তা দলীয়ভাবেই নেওয়া হবে। ভবিষ্যতের বিভিন্ন কর্মসূচি আর কৌশলও দলীয়ভাবে নির্ধারণ করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজধানী হাতিরঝিলে ডাস্টবিনে আহত অবস্থায় পাওয়া গেল এক কন্যা নবজাতককে। কুকুরের কামড়ে তার মাথায় ক্ষত সৃষ্টি হয়েছে। কলাবাগান থানার এক পুলিশ সদস্য শিশুটিকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীতে যখন শবে বরাতের ইবাদতে ব্যস্ত মানুষ, তখন এই নবজাতক পড়ে থাকে খোলা আকাশের নিচে। সোমবার ভোরে হাতিরঝিলের ডাস্টবিনে শিশুটিকে পেয়ে কোলে তুলে নেন কলাবাগান থানার এক এসআই, নিয়ে যান পদ্মা জেনারেল হাসপাতালে। শিশু বিশেষজ্ঞ ডাক্তার আজিজ এবং ডাক্তার আতিকুলের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। ডাক্তার আতিক বলেন, কুকুরের আক্রমণ আরও ভয়াবহ হলে শিশুটিকে রক্ষা করা কঠিন হয়ে যেত। মাথার অনেক অংশের চামড়া উঠে গেছে এবং প্রচুর ব্লিডিং, রক্তক্ষরণ, খুব মুমূর্ষু অবস্থা নিয়ে আসছে। আসার পরে আমার ডাক্তাররা সাথে সাথে যা করণীয় সব করছে। ইমিডিয়েটলি ব্লাড ম্যানেজ করা হয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে, ইনকিউবেটর সাপোর্ট, যা যা লাগে এভরিথিং আমরা করেছি। এবং পরবর্তীতে জানা গেলো যে এটার কোনো বাবা মা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওখানে ফেলে রেখে চলে গেছে। আমরা এই অবস্থায় আছে, এই অবস্থায় ট্রিটমেন্ট করতেছি। এখন আমরা স্ট্রেস করার চেষ্টা করতেছি। যদি একদম ব্রেন ম্যাটারটা বের হয়ে গেলে আর হয়তো না, ওটা পুরো স্কিনটা চলে গেছে, চলে গেছে এবং উপরের যে ব্রেনের যে কভারিং, এটাকে বলা হয় ডুরা ম্যাটার, এটা দেখা যাচ্ছিল এবং ওইটাই পার্টস করে গেলে বা ইনজুরি হয়ে গেলে আর বাঁচানো সম্ভব হতো না। শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও শঙ্কামুক্ত নয়। তার নাম রাখা হয়েছে অনামিকা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পালিত হলো মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তাআলার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর মগ্ন ছিলেন ইবাদত বান্দেগিতে। চকরমালিথার রিপোর্ট। সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ থেকে পানা চাওয়ার রাত হিসেবে শবে বরাতের মর্যাদা অতুলনীয়। তাই এভাবে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দিগি, জিকির আজগার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। হাদিসে আছে, মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাআলা তার ৩০০ দরজা খুলে বান্দার সবচেয়ে কাছাকাছি প্রথম আসমানে নেমে আসেন। এ রাতেই মানুষের ভালো মন্দের আমলনামা তুলে ধরা হয় মহান আল্লাহ পাকের দরবারে। এ কারণেই ইবাদত বন্দেগি ও জিকির আশকারে পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে রাতভর প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে বরাতের এই মহিমান্বিত রাতে প্রিয়জনের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত করেছেন স্বজনরা। ফজিলতের এই রাতে মুক্ত হস্তে দান খায়রাত করেছেন অনেকে। রাতভর ইবাদত বন্দিগি ও দীর্ঘ সিজদার পর মুমিন মুসলমানরা দুহাত তুলে ধরেন মহান আল্লাহ পাকের দরবারে। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
মহান আল্লাহ রব্বুল আলামিনের অপার অনুগ্রহ কামনা করেন সবাই। ফজরের নামাজ শেষে আল্লাহর দরবারে প্রার্থনা জানানোর মধ্য দিয়ে মুসলমানরা এবছরের মতো বিদায় জানালেন শবে বরাতকে। আর এরপর থেকে ক্ষণ গণনা শুরু হয়ে গেল মুসলমানদের আত্মশুদ্ধি ও সংযমের মাস পবিত্র মাহে রমজানের। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমি ধসে কমপক্ষে 17 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 5 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। টানা কয়েকদিন বৃষ্টির পর ককা এলাকার রোসাস শহরে ভূমিধসে হতাহতের এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন দমকল কর্মীরা। বর্ষা মৌসুমে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে লাতিন আমেরিকার এই দেশটিতে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ভারতের কর্ণাটকে বার্ষিক অগ্নি উৎসবে একে অপরের প্রতি মশাল নিক্ষেপ করার জন্য হিন্দু ভক্তরা যোদ্ধা দেবী দুর্গা পরমেশ্বরী মন্দিরে সমবেত হন। শাস্ত্রীয় আচার পালনের অংশ হিসেবে উপাসকরা তালপাতার জ্বলন্ত মশাল ছুঁড়ে মারেন। এর ফলে রোগবালাই থেকে মুক্তি ও অশুভ ধ্বংস হয় বলে তারা বিশ্বাস করেন। অংশগ্রহণকারীরা 2 ভাগে বিভক্ত হয়ে পরস্পরকে মশাল নিক্ষেপ করেন, তবে একজন 5টির বেশি মশাল ছুঁড়তে পারেন না। উৎসবের ঐতিহ্যের অংশ হিসেবে প্রকৃতির 5টি উপাদানের মধ্যে 3টি জগৎ, জল, আগুনকে সম্মান করা হয়। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। চীনা উদ্যোক্তারা জানিয়েছেন তারা এবছর অর্থনৈতিক নীতিমালার কারণে দেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত অর্থনৈতিক উপাত্তের পরিপ্রেক্ষিতে তাদের আস্থা বেড়েছে। এই পরিসংখ্যানে দেখা যায় চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে দেশব্যাপী স্থায়ী সম্পদে বিনিয়োগ 6.3% বেড়েছে। চীনের ঝেজিয়াং প্রদেশে 4টি প্রকল্পেই 10 কোটিরও বেশি ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে মরিচ চাষ করে লাভবান হয়েছেন কৃষক। সদর উপজেলার সুতারগুপ্তা এলাকার এবার আগের চেয়ে বেশি জমিতে মরিচের আবাদ করে ভালো ফলন পেয়েছেন কৃষক। মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। এবার আইল পদ্ধতি ব্যবহার করে মরিচ আবাদ করে লাভবান হয়েছেন লক্ষ্মীপুরের কৃষক। সদর উপজেলার সুতারগুপ্তা এলাকার 5 শতাধিক কৃষক এবার মরিচের আবাদ করেন। তারা জানান আইল পদ্ধতিতে মরিচ চাষ করায় অতিবৃষ্টিতেও মরিচ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। মৌসুমের শুরুতে বাজারে কাঁচামরিচ বিক্রি করে বেশ লাভবান হয়েছেন তারা। কত আলাদা যদি আকার যদি বালা থাকে তাহলে আমি পারা ধরেন না 2 লক্ষ 3 লক্ষ টাকার মাল বেচতে পারি। খরচ হয়েছে আমাদের ধরেন না 40-42 হাজার টাকা যাইতে পারে। ভালো মজুরি পাচ্ছেন কৃষি শ্রমিকরাও। বান বাতাস না থাকলে ধরেন নাঙ্গ ভালো, আল্লাহ দিলে মালিকও ভালো, আমরাও খুশি, মালিকও খুশি। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে জেলায় 1070 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এবছর আমাদের তাড়াতাড়ি পানি সরে যাওয়ার কারণে কৃষকরা অনেক মরিচের আবাদ করেছে এবং মরিচের ফলন এবার খুব ভালো। প্রথম দিকে মরিচের দাম অনেক ভালোই ছিল বেশি, এখন বিপুল পরিমাণে মরিচ বাজারে আসাতে ধীরে ধীরে মরিচের দাম কমে যাচ্ছে। এই মরিচ আমাদের জেলার চাহিদা মিটিয়েও আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতে মরিচ আমরা সরবরাহ করতে পারছি। মরিচ উৎপাদনে লক্ষ্মীপুর জেলার স্বয়ংসম্পূর্ণ। এলাকার চাহিদা মিটিয়ে উৎপাদিত মরিচ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মরা করতোয়া নদী। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মরা করতোয়া নদী পেপার মিলের বর্জ্যে মারাত্মক দূষিত হয়ে পড়েছে। একসময় নানা কাজে এর পানি ব্যবহার করলেও এখন এই নদীতে নামতে ভয় পায় এলাকার মানুষ। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। এখনকার এই মরা করতোয়া নদী একসময় প্রবাহমান ছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা দিয়ে পাশের জেলা বগুড়ার দিকে গেছে নদীটি। বন্যা থেকে রক্ষা পেতে একটি স্লুইস গেট নির্মাণ করায় পানি প্রবাহ বন্ধ হয়ে যায় অনেক আগে। এর উপর কামারদহের চাপড়িগঞ্জের একটি পেপার মিলের বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। দূষিত হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে নদীর ৪-৫ কিলোমিটার এলাকা জুড়ে। এই পানিটা বলে খুবই বলে বিষাক্ত, এসিড জাতীয় জিনিস। যে জায়গাতে এই পানি গেছে সেই জায়গায় নষ্ট হয়ে গেছে। জল টল কিছু নেই, মাছ নেই, এখন ময়লা পানি। সমস্যার গরু বাছুর মানুষ চলাফেরা আর মানুষের বেড়ান ধরছে, গরু ববি ছাড়িচ্ছে না, খুব হচ্ছে, খুব অসুবিধা। 10 কিলোমিটার রাস্তা কোনো প্রকার ফসল করা যাচ্ছে না, আর মানুষজন যাওয়াই যায় না। দূষণের শিকার হচ্ছে আশেপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এই পেপার মিলটি আমার বিদ্যালয় সংলগ্ন। গত 2 বছর হচ্ছে এটি স্থাপিত হয়েছে। স্থাপনের পর থেকেই এই নদীর পানি এতটাভাবে দূষিত হয়েছে যে এর দুর্গন্ধে বিদ্যালয়ে থাকা দেয়। তবে কর্তৃপক্ষের দাবি, পরিবেশ রক্ষার নিয়ম মেনেই পেপার মিল চালাচ্ছেন তারা। নতুন করে কোনো বর্জ্য নদীতে যায় না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র যাবতীয় যা পেপার লাগে, আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান, পেপার তো সম্পূর্ণ অবশ্যই আপ টু ডেট করা। নদী দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই অভিযোগটির সত্যতা পেয়েছি। আমরা আগামী 1 মাসের মধ্যেই আমরা এই পেপার মিলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এবং দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মানুষ, প্রকৃতি ও পরিবেশের ক্ষতির মাত্রা বাড়তেই থাকবে। জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের রাইড শেয়ারিং কোম্পানি উবারের $100 কোটি বিনিয়োগ করছে জাপানে গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা ও বিনিয়োগ তহবিল সফট ব্যাংক ভিশন ফান্ড। উবারের স্বচালিত গাড়ি প্রকল্পে এই বিনিয়োগ করা হচ্ছে। বিনিয়োগ পাওয়ার পর উবারের স্বচালিত গাড়ি ইউনিটের মূল্যমান হয়েছে $730 কোটি। ধারণা করা হচ্ছে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এই বিনিয়োগের পুরো অর্থ হাতে পাবে উবার। নিজ পরিচয়ে ভোটার হলে পারিবারিক সম্পত্তি পেতে তৃতীয় লিঙ্গের মানুষের সমস্যা হবে বলে মনে করছেন আইনজীবীরা। কিন্তু মুসলিম পারিবারিক ফারায়েজ আইনে পিতার সম্পত্তি পেতে তৃতীয় লিঙ্গের মানুষের কোনো বাধা নেই বলে জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। সোমা ইসলামের রিপোর্ট। 2013 সালে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়ারা সরকারি স্বীকৃতি পায়। এবারই প্রথমবারের মতো তাদেরকে ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সিদ্ধান্তটি যে ভালো সে নিয়ে কোনো সমালোচনা নেই। তবে ইসি কি এই সিদ্ধান্ত নিতে গিয়ে তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্বয়ং তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ে। নিজ পরিচয়ে জাতীয় পরিচয়পত্র পাওয়ার উদ্যোগকে বৈষম্য দূর করার আরেক ধাপ বলে স্বীকার করলেও ভবিষ্যতে পারিবারিক সম্পত্তি পেতে এই উদ্যোগ যেন বাধা হয়ে না দাঁড়ায় সেসব জটিলতারও মীমাংসা দাবি করছেন তারা। হ্যাঁ, আমি ভোটার হয়েছি। আমি ছেলে হিসেবে ভোটার হয়েছিলাম। বাবা মার সম্পত্তি অবশ্যই আমি অধিকার আছে, আমার ভাই বোন সবাই যদি অধিকার থাকে আমারও অধিকার আছে। আমাদের প্রধানমন্ত্রী আছে, আমাদের কোনো জটিলতা হবে না, আমাদের কোনো সমস্যা হবে না, আমি এটা জানি। হিজড়া হিসেবে যদি ভোটার আইডি কার্ড করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি যে দেখা যাবে হয়তো বা পরিবারের থেকে যারা ভাই আছে কি বাবা আছে কি পরিবারের অন্যান্য লোকজন দেখা যায় যে বলতে পারে যে না ও তো হিজড়া, ওকে কেন আমরা সম্পত্তি দিব। আইনজীবীরা বলছেন উত্তরাধিকার আইনে নারী এবং পুরুষ বাবার সম্পত্তির অংশীদার, সেখানে হিজড়া বলে কোনো শব্দ নেই। নিজ পরিচয়ে ভোটার করার পাশাপাশি আইনের বৈষম্য থাকলে সেটাও সংশোধনের দাবি মানবাধিকার আইনজীবীদের। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে তারা এখান থেকে সম্পত্তি পাচ্ছে কিনা, পাবে কিনা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসবে। হ্যাঁ, তা আমি কিন্তু এটা যেমন বললাম না, এটার জন্য রেকমেন্ডেশন ইজ ভেরি টাফ। আলেম সমাজ বলছেন তৃতীয় লিঙ্গ হিসেবে নয়, মানুষ হিসেবে ইসলামে তাদের সব সুরক্ষা দেয়া হয়েছে। মুসলিম পারিবারিক আইন বাবার সম্পত্তিতে তৃতীয় লিঙ্গের পূর্ণ অধিকার দিয়ে রেখেছে। এই হিজড়া ভাই বোনদের 3টে হুকুম রয়েছে শরীয়তে। যেই হিজড়া ভাই বোনদের ভেতরে পুরুষের সিমটমটা বেশি, তিনি পুরুষের হুকুমে শরীয়তে পরিগণিত হবেন। যেই হিজড়া ভাই বোনদের
মধ্যে নারীর সিমটম বেশি, তার হুকুম নারীর মতো হবে। যারা নারী না পুরুষ এটা ডিফাইন করা কষ্ট হচ্ছে, কঠিন হচ্ছে, এদেরকে শরীয়ত আখ্যায়িত করেছে, শব্দায়ন করেছে খুনসা মুশকিল হিসেবে। এদের হুকুমও নারীর মতো। তবে ইসি বলছে ভবিষ্যৎ জটিলতার সমাধানে উত্তরাধিকার আইনের কোনো কমতি থাকলে সেটি দূর করতে আইন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের সন্ত্রাসবাদ রুখতে সারা বিশ্বে আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। আফরোজা হাসির রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আয়োজিত সমাবেশ। বেগম জিয়ার মুক্তির আন্দোলনের বিষয়ে সমাবেশে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। যারা হতাহত হয়েছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি জানিয়েছি। হত্যাকাণ্ড, এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিসকে আমরা নিন্দা জানাই, প্রতিবাদ করি এবং সেটা বিশ্বে একটা আন্দোলন গড়ে তুলতে হবে এটাকে বন্ধ করার জন্য। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র ও জনগণকে ভয় পায় বলেই বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে সরকার। বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভয় পায়, এই জন্যই আজকে বেগম খালেদা জিয়া কারাগারে। তার কোনো দোষ ছিল না, এখনো কোনো দোষ নেই। একটি দোষ, তিনি অত্যন্ত জনপ্রিয়। গণ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার হুঁশিয়ারিও দেন বিএনপির এই নেতারা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। সংসদে এসে সরকারের সমালোচনা করতে বিএনপির প্রতি আবার আহ্বান জানিয়েছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বেগম খালেদা জিয়ার জামিন ও প্যারোলে মুক্তি নিয়ে নানা মন্তব্য করে বিএনপি অযথাই টালবাহানা করছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুজিবনগর দিবস উপলক্ষে 14 দলের আলোচনা সভায় নাসিম বলেন, সংসদে না আসলে বিএনপির সামনে টিকে থাকা দুর্বিষহ হয়ে পড়বে। আলোচনা সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 14 দলের নেতারা বক্তৃতা করেন। 30 তারিখের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে পার্লামেন্ট আপনি যাবেন কি যাবেন না, না হলে আপনার সংসদ সদস্য থাকবেন, মনে রাখবেন। কোনটা করবেন সিদ্ধান্ত নেন। আন্দোলনে পরাজিত হয়েছেন গত 1 যুগ ধরে, রয়ের মাঠে পরাজিত হয়েছেন, নির্বাচনের মাঠে বারবার পালিয়ে গেছেন, জনগণের আস্থা অর্জন করতে পারেন নাই। এখন পার্লামেন্টে জয়ী হয়েছে কয়েকজন, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ওই যে কয়েকজন নির্বাচিত হয়েছেন, যদি সাহস থাকে পার্লামেন্টে যে গলা উঁচু করে কথা বলেন। ঠাকুরগাঁওয়ের হরিপুরের দনগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিএসএফ আরেক যুবককে আটক করেছে। নিহত যুবক অটোরিকশা চালক শফিউল ইসলাম সুমন এবং আটক মাসুদ রানা হরিপুরের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা। বিজিপি এবং স্থানীয়রা জানিয়েছেন, সোমবার ভোরে হরিপুরের বাংলাদেশ সীমান্তে দনগাঁওয়ের বিপরীতে ভারতের বসন্তীপুর 171 বিএসএফ ক্যাম্পের জওয়ানের গুলিতে সুমন নিহত হয়। মাসুদকে আটক করে নিয়ে যায় বিএসএফ। ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শফিউন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মেস বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে 2 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার রাতে রূপগঞ্জে ভুলতার সাউঘাট এলাকায় মেস বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোরের দিকে কেউ একজন চুলা জ্বালাতে গেলে আগুন ছড়িয়ে পড়ে। সে সময় ফ্ল্যাটের বাসিন্দাদের গায়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে তাদের উদ্ধার করে। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।